প্রথমবারের মতো আমি আমার ওয়াইফকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছি। তো এবার আমাদের ট্যুরটা হচ্ছে রাঙামাটি, সাথে আমার কয়েকটি ছোট ভাইও যাচ্ছে এলাকার। আমরা যাচ্ছি গ্রিনস ট্রাভেলস গ্রুপের সাথে, অত্যন্ত ভালো একটি গ্রুপ। আমাদের গাড়িটা ছাড়তে একটু লেট হয়েছে, আর এদিকে আমার ওয়াইফ টেনশন করছে, কারণ গাড়িতে ওঠার পরে তার মনে হয়েছে সে বাসায় চার্জারটা ফেলে এসেছে। গাড়িতে ওঠার পরে সবাই সবার মতো ব্যস্ত, কেউ মোবাইল টিপাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। আর এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে আমাদের ছোট ভাই শাহন। সে দিয়ে যারা বুকিং করেছে, বুকিংদের যাদের টাকা বাকি আছে সেগুলো কালেকশন করছে। অত্যন্ত কাছের ছোট ভাই এবং কি খুবই ভালো, অনেস্ট, দায়িত্ব সহকারে কাজ করে। এদিকে অনেক রাত হয়ে গেছে, তো কাল সারাদিন যেহেতু ঘুরতে হবে তাই ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। হঠাৎ করে ম্যাডামের ডাকে ঘুম ভেঙে গেল, আর ঘুম থেকে উঠে দেখি বাসের মধ্যে হই হুল্লা শুরু হয়ে গেছে। সবার খিদে লাগছে, ড্রাইভার সাহেব গাড়ি থামাচ্ছে না তাই। এদিকে ছোট ভাইগুলোর অনেক খিদে লাগছে, তারা বলতেছে ঘুম থেকে উঠে। আর পিছনে থাকা শরীফ ভাই অনেক চিৎকার চেঁচামেচি করতেছে, তার অতিরিক্ত পরিমাণ খিদে লাগছে। বাসে অনেক হইচই হওয়ার পরে অবশেষে ড্রাইভার সাহেব প্রায় 20 মিনিট চালানোর পরে একটি হোটেলে আমাদেরকে দাঁড় করা এবং কি আমাদের 30 মিনিটের জন্য সময় দিয়েছে। তো সবার মতো করে আমরা নামছি। আমরা খুব শীঘ্রই আবার যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি আমরা আসতে পারবো। আর আমি অবশ্যই ড্রাইভার সাহেবকে দোষ দিব না, কেননা তাদের নিজস্ব একটা হোটেল ধরা থাকে। তো আমাদেরকে এই হোটেলে তিনি নামিয়েছে। আসলে বলতে গেলে হোটেলের ভিতরে খাবারের মান তেমন একটা ভালো ছিল না। আমরা খুব তাড়াতাড়ি খেয়ে আবার গাড়িতে উঠেছি। এদিকে ম্যাডামের মন মেজাজ খুবই খারাপ, কারণ হোটেলের খাবারের মান ভালো ছিল না তাই। এদিকে সকাল হয়ে গেছে, আর আমরা রাঙামাটি সকাল 7টায় এসে পৌঁছেছি। তো আমি ঘুম থেকে ওঠার পরে ম্যাডামকে ঘুম থেকে উঠালাম। সত্য কথা বলতে রাঙামাটি প্রবেশের সময় রাঙামাটির রাস্তার পাশে যে বড় বড় পাহাড়গুলো আছে এবং কি সবুজ গাছগাছালি আছে, আর রাঙামাটির উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু যখনই আমাদের গাড়ির পাশ দিয়ে কোনো গাড়ি যেত আমি অনেক ভয় পেতাম, কেননা রাঙামাটির রাস্তাগুলো এমন রাস্তা অনেক বিপজ্জনক। আর আঁকাবাঁকা রাস্তা, তাও আবার ওয়ান সিঙ্গেলের রোড। এক গাড়ি আসলে আরেক গাড়ি ওভারটেক করতে যে স্পিডে যায় তা অনেক ভয় লাগার মতোই। তো আপনারা এই মুহূর্তে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি উঠতে কিন্তু গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে চোখের পলক ফালানো যাচ্ছে না, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আসলে আমরা ভ্রমণ না করলে বুঝতেই পারতাম না, জানতেই পারতাম না যে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এখন আমরা ট্রলারে উঠবো। তো আমরা ট্রলার ঘাটে চলে এসেছি, আমরা এখন ট্রলারে উঠতে যাচ্ছি। তো আমরা যে সিঁড়িটা দিয়ে নামছি অনেক লম্বা একটা সিঁড়ি। তো সিঁড়ি থেকে আসলে নদীর যে দৃশ্যটা, নদীর দৃশ্যগুলো আমার কাছে অস্থির লেগেছে, আমার ম্যাডামের কাছে খুব ভালো লেগেছে। আপনারাও দেখতে পাচ্ছেন ঘাট থেকে নদীর দৃশ্যটা অনেক ভালো লাগছে। আমরা এখান থেকে ট্রলার করে সোজা আমরা যাবো আমরা রিসোর্টে। আমরা যে রিসোর্ট বুক করেছি সেই রিসোর্টে গিয়ে আমরা সকালের নাস্তাটা সারবো এবং কি আমরা সবাই ফ্রেশ হব। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো নৌকা যেতে অনেক উঁচা, ম্যাডামকে আমার হাত ধরে নামাতে হচ্ছে। তো সবাই খেতে চলে গেছে, এদিকে ম্যাডাম ফ্রেশ হচ্ছে, তার জন্য আমি অপেক্ষা করছি, ধন্যা দুলছি। পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। নর্মালি হালকার মধ্যে খেজুরি দিয়ে সকালের নাস্তাটা ভালোই লেগেছে আমার কাছে। সঠিক পেমেন্ট খায়া একবার ছাপা ছাপা করে লাইছে রে।
দোলনাটা এত পরিমাণ উঁচু যে লাফিয়ে উঠতে হয়েছে, যার কারণে ম্যাডামকে নিয়ে চড়তে পারলাম না, তাই একাই চড়লাম। ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ের। তো আমরা ট্রলারের উপরে টাইটানিক মুভির মতো অনেক ছবি তুলেছি, অনেক পোস্ট নিয়েছি। তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। এদিকে প্রতিবারের মতো এবারও আমাকে ম্যাডামকে নামাতে হচ্ছে, কেননা আমার ম্যাডাম, আমার ওয়াইফ অনেক 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 ভয় পায়, সে একা কোনোভাবে নামতে পারছে না। এখন তো আমরা চলে এসেছি রাঙামাটি আদিবাসীদের বাজারে চলে এসেছি। এখানে আমরা আদিবাসী বাজার ঘুরবো এবং কি এখানে বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দির যাব। আর এখানে আদিবাসী বাজারে আমরা এখানে কিছু ফল ফ্রুট টাটকা টাটকা কিনে খাবো। একদম না, হ্যাঁ কম নয় ভাই, একদম মিষ্টি গ্যারান্টি ভাই। কত করে? 30 টাকা। 30 টাকা জি, এটা 10 টাকা। আমার কোনটা? একদম মিষ্টি 10 টাকা টা 3 দেন। একদম মিষ্টি ভাই, আসেন ভাই, আনারস ভাই, একদম উচ্চ কি হবে? এটা 20 টাকা, এটা 20 টাকা, একদম গ্যারান্টি ভাই। কোনটা? এটা ছিল 20 টাকা। ও ভাই হুজুর, এটা 30 টাকা, 10 টাকা, 30 টাকা। তুই তো ও তুই লাল পাহাড়ের দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও। তো আমরা সবাই মিলে আদিবাসী বাজারে আনারস খেলাম, তাজা টাটকা টাটকা। তো আমরা এখানে আদিবাসী বাজারে ঘুরোঘুরি করছি, দেখি এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। তো আমার ওয়াইফের ব্যাগ পছন্দ হয়েছে, তবে ব্যাগের মধ্যে অনেক ধুলাবালি, দেখে মনে হচ্ছে অনেক পুরাতন। এদিকে আমার ওয়াইফ পুরো আদিবাসী বাজার ঘুরে এসে একাই। তো আমি তো ভয়ে ছিলাম ম্যাডাম কোন দোকানে ঢুকে কি কিনে আমার খরচ বাড়িয়ে দেয়, তবে তেমন কোনো কিছু ম্যাডাম কিনেনি। তো এখন আমরা পায়ে হেঁটে পাহাড়ের 400 ফিট উপরে উঠবো বৌদ্ধ মন্দির দেখার জন্য। তো বৌদ্ধ মন্দিরে উঠার আগে নিচে দেখলাম এক আদিবাসী ওক্কা টানছে, সেটা দেখতেছি আর কি। এদিকে ওয়াইফ আমাকে ডাকতেছে। আদিবাসীদের ঐতিহ্যবাহী, তাদের এটা অনেক হিন্দু ছিল, মানে প্রাচীন দিকে এটা চলে আসছে। তো নিচে থেকে কিছু ছবি টবি তোলার পর আমরা এখন এই পাহাড় চড়া শুরু করলাম। নিচ থেকে রকি ভাই দেখতেছে আমাদেরকে, বড় ভাইরা বলতেছে তোমরা এত উপরে যাইতেছো, পারবো কিনা। তো আমি বলছি দেখি না যাওয়া যায় কিনা। অনেক উঁচু, 400 ফিট, মানে উঠতে উঠতে হাঁফায় গেছি। তো ফাইনালি অনেক কষ্টের পর উঠতে পেরেছি। তো চিন্তা করলাম এত উপরে উঠেছি, এটা স্মৃতি রেখে দিয়ে একটা কাপল ডান্স হয়ে যাক। অবস্থা খুবই কেরাসিন। তো আমি 400 ফিট উপরে উঠার পরে বৌদ্ধ মন্দির দেখে আমি হতভম্ব। এখানে একটা মূর্তি দাঁড়িয়ে আছে আর আমার বউ এখানে দৌড়ে যাচ্ছে এটার সাথে ছবি তোলার জন্য। তো আমি যে 400 ফিট উপরে উঠলাম এত কষ্ট করে, তো আমার কষ্টটা পুরোটাই ব্যর্থ হলো। যাক, এসেছি যেহেতু, তো আমি আমার ওয়াইফকে এখানে কয়টা ছবি তুলে দিচ্ছি। তো আমাদের এখানে আদিবাসী বাজার ও বৌদ্ধ মন্দির ঘোরা শেষ। এখন আমরা ট্রলারে আছি, আমরা এখন যাবো ঝর্ণায়। ঝর্ণায় পানি আছে কিনা জানি না। তো আমাদের সাথে পাহাড়ের উপরে ছোট ভাইগুলো উঠেছে, ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের অনুভূতি কেমন, কেমন লাগছে তোমাদের। ছোট ভাই নিদুল, শুভ, রবিউল, সাগর, ওরা সবাই ক্লান্ত এবং কি আমাদের ক্যামেরাম্যান মাহফুজও ক্লান্ত। 400 ফিট উপর থেকে উঠে এসেছে। এখন আমরা ট্রলার চলতে চলতে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান ঝর্ণাতে চলে এসেছি। তো প্রতিবারের মতো এবারও আমার ওয়াইফকে আমাকে নামাতে হচ্ছে, কেননা সে নামতে অনেক ভয় পায়, সেটা আপনাদেরকে আরও আগে বলেছি। তো ঝর্ণার দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা এত পরিমাণ খারাপ, এখান থেকে যদি কোনোভাবে আপনার পা স্লিপ করে তবে আপনি নিচে পড়ে যাবেন। তো অনেক সতর্কতার সাথে যেতে হচ্ছে। তো যাই হোক, কষ্ট করে অনেক কষ্টের পর আমরা ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছি। তো যেমনটা ভেবেছিলাম ঝর্ণায় তেমন কোনো পানি নেই, তাই এখন ভিজতে চাইনি। কয়েকটা ছবি তুলে পাশে কাঠের ব্রিজে চলে গেছি, সেখান থেকে কয়েকটা ভিডিও করে সেখানে ভিজবো এবং গোসল করব।
কাঠের ব্রিজ ঘোরার পর এখন চলে আসলাম ঝর্ণায় একটু গোসল করার জন্য। ঝর্ণার পানিতে খুব বাজে দুর্গন্ধ, তাই এখানে গোসল না করে নদীতে গিয়ে গোসল করলাম। ঝর্ণা ও কাঠের ব্রিজ ঘোরা শেষ, তো আমরা এখন ট্রলার করে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। তো আমি আমার ওয়াইফকে নিচে রেখে একটু উপরে যাব ছোট ভাইদের সাথে আড্ডা দিতে। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হায় আমার নিজে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় আমার নিজে হয়ে যায়। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজে চলে এসেছি। ঝুলন্ত ব্রিজে একটু ঘোরাঘুরি করবো আর আমরা একটু রোমান্টিক সিন নিব স্মৃতি হিসাবে। তারপর আমরা এখান থেকে পোলো পার্কে চলে যাব। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি এখন পোলো পার্কে। তো আমাদের ফোনে চার্জ ছিল না, যার কারণে আমরা কোনো শ্যুট করতে পারিনি আর। তো এখানে আমরা পোলো পার্কে ঝুলন্ত ব্রিজে দৌড়চ্ছি, স্পিডিং করছে, তাই আমরা দৌড়ে আরাম পাচ্ছি। তো এখানে পার্কের উপর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা কফি খেয়েছি, ভালোই লেগেছে। তো আমার ওয়াইফ বলতেছে এখানে নাকি পোলো পার্কে একটা লাভ আসছে ফেমাস, সেখানে গিয়ে একটু কাপল ডান্স করবে। পোলো পার্কে এসে আমরা আমাদের ফোনগুলো চার্জ দিয়েছি ঝুলন্ত ব্রিজের এখানে, আমাদের ফোন বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা অনেকগুলো শট নিতে পারিনি। তো আমরা সবাই এখন আবার আমাদের গন্তব্যস্থান বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।